সংস্কার আবহেরা রাজ্যকে আপনার কাছে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আপনি বলছিলেন সংস্কার এবং নির্বাচন দুটি বিষয় নিয়ে কথা বলছিলেন আমি যদি এখন সংস্কারের কথা আসি এই সরকারের সংস্কার আপনি কি কি দেখতে পাচ্ছেন এবং কি সংস্কার হলে আসলে নির্বাচনে যাওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে আমার সহ-আলোচক। তার আগে একটা কথা বলে নেই, জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, সেই বিষয়ে উনি একটা কথা বলছেন। এই স্বাধীনতার ঘোষক নিয়ে পক্ষে বিপক্ষে দীর্ঘ 50 বছর ধরে একটা বিতর্ক চলতেছে, সেই জায়গাটা আমি যাচ্ছি না। কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই, জিয়া রহমান একজন ব্যক্তি যিনি 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, তাই না? সেক্টর কমান্ডার ছিল 11 নম্বর সেক্টরের। সে কিন্তু পাকিস্তান আর্মি ছিল, ওই সময় তো সে পাকিস্তান আর্মি। সেখান থেকে সে যে রিভোল্ট করছে, রিভোল্ট করে কারো বুদ্ধিতে করে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কাছে মনে হয় না ওই আওয়ামী লীগের যারা দাবি করে ওনার মুক্তিযুদ্ধের টোটালটার হিরো তারা। হ্যাঁ, বঙ্গবন্ধু অবশ্যই একটা বিরাট রোল তার ছিল, কিন্তু জিয়া রহমান নিজে নিজে টার্ন করছেন ভালোবাসা মানে ফিলিংস থেকে, যে এই দেশটা শাসন মানে স্বাধীন হওয়া দরকার। সেটা পশ্চিম পাকিস্তানিদের দেখে, তাদের যে আমাদের প্রতি ব্যবহার সেটা দেখে সে রিভোল্ট করে। তো যতজন 11 সেক্টর কমান্ডার ছিল সবে কিন্তু পাকিস্তান আর্মি, সেখান থেকে তারা রিভোল্ট করছে। এটা একটা বিরাট ত্যাগ। কথাটা আমি কেন বলছি, তার তো চাকরির অনিশ্চয়তা ছিল, দেশ স্বাধীন হবে কিনা জানতো না। দেশ স্বাধীন যদি না হইতো তাহলে তাদের জীবনের 12টা বাজত, মৃত্যুর মানে কি মৃত্যুদণ্ড গলায় পড়তো। এই কথাটা কেন বলছি আজকে আমি? আজকে 5ই আগস্টের পর এখনো বাংলাদেশের কোনো অনেক আমলারই আমি সাহস দেখি না, অনেক আমলারই সাহস দেখি না জিয়া রহমানের মতো, যে না শেখ হাসিনা সরে গেছে, এখন এই মুহূর্তে যে বাংলাদেশ, যেটা উনি বললেন এই ছোট ছোট বাচ্চারা যে আন্দোলন নিয়েছে, এই মুহূর্তের বাংলাদেশকে আঁকড়ে ধরি, আমি এই মুহূর্তের বাংলাদেশকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই, সেরকম আমলাও বাংলাদেশে আছে এই মুহূর্তে চলমান, হুইচ ইজ ভেরি পেইনফুল। তাহলে জিয়া রহমান সাহেবরা কত দুর্ধর্ষ ছিল, যে দেশটার প্রতি তার যে টান। আমরা কি আজকে কিন্তু বহু আমলা, অলমোস্ট 70-80% আমলা, তারা কিন্তু সেই পিছনের দিকেই টানতেছে। ঠিক এই মুহূর্তে নির্বাচন দেওয়া ওনার জন্য কত কঠিন সেটা আমি বলতে চাচ্ছি। 2 নম্বর আসেন রেগুলার সরকার। উনি বলছে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নাই। মেয়াদ আমার ইচ্ছা, আমি যা বলবো বাস্তব, কিন্তু ইউনূস সাহেব তো মেয়াদ তার ইচ্ছা নেয় নাই। উনি বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা উনি ফিক্স করছেন। দ্যার ইজ নান, আপনি ফিক্স করতে পারবেন না, কারণ তাকে তো দেওয়া হয় নাই যে আমার মেয়াদ কতক্ষণ, বাট উনি একটা মেয়াদ ফিক্স করছেন। সেটার জন্য সবার কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত। লড়াই কিন্তু এখন নির্বাচন নিয়ে না, লড়াই ডিসেম্বর থেকে জুন এর ভিতরে। ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে, জামাত ইসলাম বলছে যে আমরা রোজার আগে চাই। এখন আসেন এই সরকারটাকে সে যে নির্বাচন দিবে, তারিখটা কেন চাচ্ছে সেটা একটু পরে আসি। তার আগে আসি যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদু ভাই, কোনো সন্দেহ নাই, আমার ব্যক্তিগত ধারণায় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় 260-70টা সিট 80টা সিটও পেয়ে যেতে পারে আজকে পর্যন্ত যে অবস্থা। কিন্তু নিশ্চয়ই উনি বিশ্বাস করবেন যে গণতন্ত্রে কিন্তু একটা শক্ত বিরোধী দল দরকার। তো এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর 280টা সিট যদি দুদু ভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে, নাকি একটু হয়ে যাবে? এই প্রথম ক্ষমতা বিএনপি যাচ্ছে না, সেটা বলছি না, শক্ত বিরোধী দল তো থাকবে না, তাইলে আপনার কেমন চেহারা দেখবো? আমি এটা এমনিই করলাম, মানে একটা শক্ত বিরোধী দল দরকার। সেই শক্ত বিরোধী দলটার প্রতি কিন্তু তাদের কোনো গুরুত্ব নাই, ইনফ্যাক্ট সেই লক্ষ্যেও কাজ করা দরকার, কারণ চেক অ্যান্ড ব্যালেন্সের। এইবার আসেন, এই সরকারকে কিন্তু এমন কেউ নাই সহযোগিতা করে নাই, দল মত নির্বিশেষে, নাকি একেবারে চাষা পোষা ছাত্র সমাজ সবাই বসাইছে তাকে ক্ষমতায়। যদিও উনি বলেন ইউনূস সাহেব আমাকে ছাত্ররা নিয়োগ করছে, এটা হয়তো ইমোশনালি বলেন, ওই মুহূর্তে বলছেন, বাট আলটিমেটলি সবাই বসাইছে। যদি বসাই থাকে তাহলে কিন্তু সবাই তাকে সহযোগিতা করতেছে। তো সবাই যাকে সহযোগিতা, এই যারা তাকে সহযোগিতা করতেছে, তারা কিন্তু বিগত 10-12 বছর পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না? সব দল, বিএনপি বলেন, জামাত বলেন, সব দলে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে। তা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিরোধিতা করা সত্ত্বেও। আর এখন সবাই একে সহযোগিতা করতেছে, তাতে 10 মাস এসে বেসামাল হচ্ছে কেন? সহযোগিতাটা কোথায়? এই যে রেগুলার সরকারের কথা বলছেন যে উনি রেগুলার মতো চলেন, ইউনূস সরকার যে মাঠে আসার পর 200-250 দাবি নিয়ে আসে মাঠে, এবং এরা কিন্তু প্রত্যেকেই দলীয় ব্যানারের।
সাধারণ লোক যার কোনো দলীয় পরিচয় নাই এরা আন্দোলনে যায় না, এটা অবশ্যই দুদু ভাই একমত হবেন, সেটা চাকরিজীবী হোক আর যেই হোক না কেন। আচ্ছা, চাকরিজীবী হোক আর যেই হোক, কিন্তু দুদু ভাইরা কি কখনো বলছে যে দেখো উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে, আর যেই দাবি দেওয়াগুলো নিয়ে আসতেছে যে 5ই আগস্টের পরে তৈরি হয় নাই, এগুলো তার আগে তৈরি হওয়া। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের বলা উচিত ছিল যে বাবা তোমরা যে দাবি দেওয়া নিয়ে আসছো এগুলো নিয়ে বাসায় যাও। উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, ঝামেলায় ফালায়ও না, উনি নির্বাচন দিয়ে চলে যাক। কেউ কিন্তু বলেননি। তাহলে কি এটা ইন্ডিকেট করে যে উনি খারাপ অবস্থায় থাকুক সেটা তারা চান? এই লোকগুলো তো রাজনৈতিক দলের। দ্বিতীয় কথা, এটা আমি আরেকবার বলে গেছিলাম যে নতুন একটা আইন করছে, সবাই স্যাটায়ার করে, ইভেন আমি টকশোতেও দেখি যখন স্যাটায়ার করে। আরে ভাই, অধ্যাদেশ জারি যখন 111-এর সময় বহু অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে আইন করছে ঘাড় ঘুরাইলে এইটা হবে, উস্কানি দিলে তোমার চাকরি যাবে, ডিমোশন হবে। সমস্যাটা কোথায়? এই কথা সেদিনও বলে গেছি, আজকেও বলতেছি। সেটা কি যে সৌদি আরবের বিধান আছে চুরি করলে হাত কেটে দেয়। সৌদি লোকের কি হাত নাই? হাত আছে তো। আবার বলছে যদি কুদৃষ্টি দেখে তাকায় চোখ তুলে ফেলে সৌদি আরবে। মানুষ সৌদি লোকের চোখ নাই, শুধু আইনে কিছু আসে যায় না। আপনি আইন মানবেন, সমস্যা হবে না। 1, 2, আইনটা বানাইছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা সাংবিধানিক ভাষায় প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তো উনি কালকে যদি ক্ষমতায় যায়, উনি মাস্টার, আর আমি যে চাকরি করি সার্ভেন্ট। রাষ্ট্রীয় লেভেলের সম্পর্কটা হল মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। সার্ভেন্টের জন্য যত আইন পাশ করুক না কেন, যে যখন সরকার থাকে সে মানতে বাধ্য। আজকে যদি এটা তাকে মানানোর জন্য ওনরা কথা না বলেন, ওনরা ক্ষমতায় গেলেও তো আইন বানাবেন নাকি বানাবেন না? অফকোর্স বানাবেন। সো ইউ পে রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অলওয়েজ, কারণ ইউ আর অলওয়েজ গভর্নমেন্ট। আপনি অলওয়েজ গভর্নমেন্ট হবেন কেন? আপনি এখন আর পুলিশের এসপি হবেন না। আপনি ক্ষমতায় গেলে আপনি সুতরাং আপনি গভর্নমেন্ট হবেন, আপনি তখন আইন প্রণয়ন করবেন। আমরা হয়তো টকশো করব, টকশো করলে তখন কিন্তু দুদু ভাই যে একটা আইনের প্রস্তাব দেন, আমরা কিন্তু বলবো দুদু ভাই আইন করছে, এমপি, আপনাকে আইন মানতে হবে। সুতরাং এই জায়গাটা আমাদের এত বিশৃঙ্খল করলে যেটা হবে, তারিখটা চাচ্ছে কেন সেই জায়গাটায় আসতেছি। তারিখটা চাচ্ছে যে ইউনূস সাহেব অল থ্রু তার কথার বরখেলাপ করেননি। উনি বলছেন দল নিষিদ্ধ করবেন না, করেন নাই, কার্যক্রম নিষিদ্ধ করছেন। কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ এক নয়। এবং উনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই জায়গায় আছেন। এখন তারিখটা চাচ্ছেন কেন? ওনাদের বিশ্বাস আছে যে ইউনূস সাহেব যদি একটা ডেট দেয়, ডেট দিতে একটা ডেট পাইলে 2টা রেজাল্ট। নাম্বার 1, ডেট দেওয়ার মানে একটা নির্বাচন হচ্ছে এবং ওই তারিখে হচ্ছে। এই নিশ্চয়তাটা ওনারা চাচ্ছেন। আর ডেট না দেওয়ার মানে ইউনূস সাহেব প্রকাশ করে বুঝাইতে চাচ্ছেন জাতিকে, আমি যদি সঠিকভাবে সংস্কার না পাই, পরিস্থিতি আমার পক্ষে না থাকে, আমি নির্বাচন না দিয়েও চলে যেতে পারি। তবে চলে যাবে এটা শিওর, কোনো সন্দেহ নাই। ইউনূস সাহেব এপ্রিল মে সর্বোচ্চ এর ভিতরে চলে যাবেন। এখন উনি নির্বাচন দিয়ে যেতে পারবেন কিনা, ওনাদের মতো স্টেক হোল্ডারদের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের কাছে কিভাবে নির্বাচনটা আদায় করবে। কোনো কারণে যদি সে বলে আমি দিতে পারলাম না নির্বাচন, কারণ ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, আমি এই জিনিস করতে চাইছিলাম, যদি না পারি আমি চলে যাব, চলে গেলে ওনাদের অবস্থা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচন হইলেই যদি পাশ করে, আবার যদি তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আমি আশা করি মিনিমাম 2-3 বছরের জন্য পিছিয়ে যাবে। সুতরাং এই রাজনৈতিক নেতাদেরকে আমি বলবো, কিভাবে ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নেবে সেটাই তাদের এখন নৈতিক দায়িত্ব। আর সেটার জন্য 3টা স্টেক হোল্ডার খুব মারাত্মক। 1, বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার। 2, এরকম ক্রাইসিস টাইমে আমরা আর্মি একটা ফ্যাক্টর, রেজিমেন্টেড ফোর্স, তারা কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। 3, ইউনূস সাহেব। ও ছাত্র বাদ দেন, ওইগুলার কোনো অস্তিত্ব নাই। এই 3টা স্টেক হোল্ডারের একটা সমন্বয় সমঝোতা হতে হবে, যদি না হয় নির্বাচন অনিশ্চিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি।